নমস্কার, আজ ভীষণ এক্সক্লুসিভ কিছু তথ্য, কিছু খবর নিয়ে জনতার দরবারে আমি আপনাদের সামনে রয়েছি, জনতার সামনে। আপনি কি নিয়ে পার্টিসিপেট করবেন, আসুন শুরুতেই আমরা চোখ রাখি। প্রথমেই আজ দিনের সবথেকে চর্চিত রাজনৈতিক খবর, সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু, পাল্টা তৃণমূলের স্বাধিকার নোটিশ। সবিস্তার যেমন জানবেন তেমনি বারবার শাহী দরবারে শুভেন্দু অধিকারী। কেন বলুন তো, কি রয়েছে এর পিছনে, এক্ষুনি আলোচনা করব। তবে নির্বীজকরণ, যা আমি এক্ষুনি বলছিলাম স্পেশাল ইস্যু, আবার শিরোনামে নির্বীজকরণ, আবার শিরোনামে পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ। রাজ্যে রাজ্যে এই জন্ম নিয়ন্ত্রণ রাজনৈতিক কারণে, ভাবার মতো বিষয়। এই নিয়ে এক্সক্লুসিভ কিছু রিপোর্ট আপনার সামনে আনবো। আর আজ আরো একটি খবর নিয়ে উত্তাল হয়েছে রাজনীতি, বিতর্কের ঘূর্ণিঝড়ে সংসদ সভাপতি। ধর্ম নিয়ে কৃতির পরিচয় হতে পারে কি, এসব নিয়ে চর্চা করবো। আমার সঙ্গে আজ অতিথিরা রয়েছেন, কিন্তু সবার আগে আজ দিনের সংসদের খবরটা দেখাই। কিভাবে সংসদের মধ্যেও সমানে সমানে টক্কর দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস। Mr. Shantanu Sen, please withdraw from the house. Allow the house to function. বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন। শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো। Unfortunately, the proceedings of House hit a new low with the papers being snatched from the minister and torn into pieces and thrown into the air. Such actions are in a clear assault of our parliamentary democracy. They do not cover the world's largest democracy with glory. পেগাসাস কাণ্ডে সরগরম সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিবৃতি দিচ্ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অভিযোগ, তখনই তার হাত থেকে বিবৃতির কাগজ ছিনিয়ে নেন শান্তনু। পরে তা ছিঁড়ে ফেলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর চেয়ারের দিকে ছুড়ে দেন বলে অভিযোগ। তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার সিদ্ধান্ত নেয় বিজেপি। পাল্টা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে শান্তনু সেনকে হেনস্থা করার অভিযোগ আনার পরিকল্পনা করে তৃণমূল। শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দেখা করেন ভেঙ্কাইয়ার সঙ্গে। ওই বৈঠকে রাজ্যসভায় সরকার পক্ষের সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ছিলেন। এরপর অধিবেশন শুরু হলে শান্তনু সেনের সাসপেনশনের দাবিতে সরব হন ভি মুরলীধরন। তার আনা প্রস্তাব মঞ্জুর করেন রাজ্যসভার চেয়ারম্যান। ডক্টর শান্তনু সেন AATC be suspended from the services of the House for the remaining part of the current session for his unruly behavior, unbecoming of a member of Rajya Sabha yesterday, the 22nd July 2021, by snatching the copy of the statement from the Minister of Railways, Minister of Communications and Minister of Electronics and Information Technology, tearing and throwing it towards the chair, thereby bringing disrepute to this august house. Dr. Shantanu Sen stands suspended for remaining part of the bill. For the remaining part of the session. Mr. Shantanu Sen, please withdraw from the house. টুইটারে পাল্টা সুর চড়িয়েছেন শান্তনু সেন। তার দাবি, অসংসদীয় পদ্ধতিতে সাসপেন্ড করা হয়েছে, প্রতিবাদ চলবে। ওরা যদি পারে বিরোধী দলের সব সদস্যদেরই সাসপেন্ড করে দেবে, এবং আগামী দিনে যদি ওরা ক্ষমতায় আসে সব দলগুলোকেই সাসপেন্ড করে দেবে। টিএমসির সাংসদরা এর আগেও এই ধরনের ব্যবহার করেছেন। বাংলার রাজনীতির তিনি প্রতিনিধি। এই ধরনের ব্যবহার আমার মনে হয় বাংলার রাজনীতিকে কলঙ্কিত করছে, বাঙালিকে অসম্মানিত করছে। চেয়ারম্যান ঠিক মনে করেছেন যে সংসদ চালাতে গেলে এই ধরনের ব্যবহারকে বন্ধ করতে হবে, তাই যোগ্য শাস্তি দিয়েছে। সাসপেনশনের পরই রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল সহ বিরোধীদের হট্টগোলের জেরে শুক্রবার মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। এদিকে তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে পেগাসাস নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। নিউজ 18 বাংলা। আসুন দ্রুত পরিচয় পর্ব সারি, তারপর আসবো আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশ্বজিৎ দেব, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আজ জনতার দরবারে উপস্থিত, এবং একটু পরেই থাকবেন তথাগত রায়, আর এক বিজেপি নেতা থাকবেন, আরো অতিথিও। কিন্তু সবার আগে আমি এই যে শান্তনু সেনের বিষয়ে প্রিয়াঙ্কার কাছে আসি। প্রিয়াঙ্কা, রাজনীতির ময়দানে টক্কর দিতে তৃণমূল প্রস্তুত, সর্বভারতীয় ক্ষেত্রে তারা বারবার এই স্পিরিটটা সামনে আনছে। এবার তো সংসদেও তাই, আপনারা সাসপেন্ড করে দিলেন, মানে সাসপেন্ডেড হলেন তৃণমূল সাংসদ, ঠিক তারপরেই স্বাধিকার ভঙ্গে নোটিশ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল
যারা বেসিক এথিক্স, ম্যানার্স, বিহেভিয়ার, আচরণ কিছুই জানে না। তারা এটাও জানে না যে সাংসদে কি ভদ্র ব্যবহার করতে হয়। কিন্তু এদের দোষ নেই তো, লিডারই তো শিখিয়েছে। আমরা তো দেখেছি মমতা ব্যানার্জি কি করে সোমনাথ চ্যাটার্জির সামনে কাগজ ফেলেছিলেন, এরকমই আমরা তো দেখেছি মহুয়া মিত্রাকে। তো আজকে শান্তনু সেনকেও দেখে নিলাম। দেখুন, আমি এই ফার্স্ট পার্টি দেখেছি যেখানে শিক্ষিত মানুষের এই অবস্থা হয়ে যায়। শান্তনু সেন ইজ আ লিটারেট পারসন, ইলিটারেট নেই, তারপরেও ব্যবহারটা দেখুন। তো এটা কালচার থেকে আসছে, যেটা আমি বারে বারে বলি, তৃণমূলের কালচার নেই, তৃণমূলের কোন ধরনের না, কিন্তু তৃণমূল তো ম্যানারিজম করছে নেই। অধিকার ভঙ্গ, এরা অশ্বিনী আজকে বৈষ্ণবের বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গতে মিথ্যে বাইরে বিবৃতি থেকে দিচ্ছিলেন লোকেরা- সংসদে দাঁড়িয়ে, অভিযোগ তৃণমূলের। শুনুন, এরা হ্যাঁ, আমি প্রিয়াঙ্কার কাছে আসবো। বিশ্বজিৎ জবাব দিন, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। বিশ্বজিৎ দা, দেখুন, কালচার যে বিজেপির নেই সেটা আমরা আগেই জানি। এই কালচার নিয়ে বিজেপির মুখে কোনো কথা মানায় না। এবার রইল সাসপেনশন। আজকে বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্য যত রকম দমন পীড়ন করা যায় সব রকমই বিজেপি এবং কেন্দ্রীয় সরকার করছে। আজকে খালি সংসদের ভেতরে না, সংসদের বাইরেও আমরা দেখছি নানানভাবে তাদের যে অ্যালাইজরা আছে, যেমনি ইডি, সিবিআই, আইটি সমস্ত কিছু লাগিয়েও কিন্তু আজকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে দমানো যায়নি। আজকে কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠিত হয়েছে। এই বেসিক ব্যাপারটা কিন্তু বিজেপি হজম করতে পারছে না। এবারে রইল যে পেগাসাস ইস্যু। আমাদের একটাই প্রশ্ন, একটা সোজা প্রশ্ন আমাদের, যে পেগাসাস আপনারা ইউজ করেছেন কি করেননি? এই স্পাইওয়্যার, এই ইন্টারন্যাশনাল স্পাইওয়্যার আপনারা ইউজ করেছেন, ব্যবহার করেছেন কি করেননি? এক কথায় জবাব দিন, হ্যাঁ কি না। কিন্তু এই জবাবটা কিন্তু আমরা সরকারের থেকে পাচ্ছি না। এবং সংস্থা নিজে তো বলছে যা রিপোর্ট সামনে আসছে সেগুলো ভিত্তিহীন, অবাস্তব। দেখুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল আবার বিবৃতি দিয়ে জানিয়েছে যে সমস্ত ব্যাপারটা অত্যন্ত অথেন্টিক। এবং তারপরেও আজকে যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অস্বীকার করা হয়, তার সাথে আরো 16টা সংস্থা, এদেরকে যদি অস্বীকার করা হয়, আজকে কেন্দ্রীয় সরকারের তো এটা তো প্রথম না, এর আগেও তো ভুরি ভুরি করেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালেও বলেছেন যে আমাদের ওপর সার্ভিলিয়েন্স করা হচ্ছে, আমাদের ফোন ট্যাপিং করা হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে খালি মমতা বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সবার টেলিফোনের ট্র্যাক করেছে। কিন্তু তারপরেও কিন্তু তাদের যে লক্ষ্য ছিল যে বাংলা দখল করবে, মানুষ কিন্তু তার যোগ্য জবাব দিয়েছে। আজকে কিন্তু লোকসভা বা রাজ্যসভা রাজনীতির মুদ্রা, 24কে টার্গেট করে রাজনীতির মুদ্রা জানিয়ে বিজেপিকে কোণঠাসা করতে তৈরি তৃণমূল সহ সমস্ত বিজেপি বিরোধী দল জাতীয় স্তরে। এটা এই তরজা যে ক্রমশই পারত্র অপর দিকে উঠবে তা খুব প্রত্যাশিত। আমরা এটাকে মনিটর করব অবশ্যই। তবে আরো একটা বিষয় আমাদের নজরে ভীষণভাবে এসেছে, আপনারাও যদি খেয়াল করেন, সাম্প্রতিক অতীতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বারবার ঘন ঘন দিল্লি যাত্রা করছেন এবং প্রায় প্রতি সফরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হচ্ছে। আজও হয়েছে। কেন? এর পিছনে কারণ কি? আসুন তো একবার দেখি। ব্যবধান মাসখানেকের, ফের দিল্লিতে শুভেন্দু অধিকারী। পেগাসাস কাণ্ডে উত্তাল সংসদ। আগামী 26শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ফের রাজনীতিতে বিরোধী দলনেতা। শুক্রবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, ফের একবার বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানান বিরোধী দলনেতা। देखिए, पोस्ट पोल वायलेंस अभी भी जारी है, ये हमारा कंसर्न है। मैं नेता प्रतिपक्ष के नाते ऑनरेबल होम मिनिस्टर के साथ मुलाकात किया, उसका हालत का जो अपडेट है वो बताया उनको, वो भी देख रहा है। बाकी कुछ बंगाल का मामला था, वो तो हम लोग मीडिया के सामने नहीं बोले। আপনার দলের নেতা এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লি এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? ওনার আমার সঙ্গে আজকে সেন্ট্রাল হলে দেখা করার কথা ছিল, কালকে এসেছেন, উনি কথা বলে এসেছেন। আর যেহেতু এক্স এমপিদেরকে ওখানে অনুমতি নেই ঢোকার, সেজন্য ওখানে দেখা হয়নি, অন্য কোনোভাবে দেখা হয়।
শুভেন্দু এখানে পুলিশদেরকে শাসালো, এসপিদের শাসালো এবং কাশ্মীরে পাঠিয়ে দেওয়ার কথা বলল, যেটা নিয়ে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এক্ষুনি নেওয়া যায়, ইতিমধ্যেই নেওয়া যায়। কল রেকর্ডের কথা বলেছে যে ওর কাছে রয়েছে, সেটা নিয়ে আরেকটা কেস বা মামলা ওর বিরুদ্ধে হতেই পারে। বারবার শাহী দরবারে শুভেন্দু, কিন্তু কেন? অনেকেই মনে করছেন রাজ্যে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় রাজ্যের ওপর পাল্টা চাপ তৈরি করতেই বারবার দিল্লির দ্বারস্থ শুভেন্দু। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই রাজ্যের ওপর চাপ তৈরি করবে বিজেপি বিভিন্ন ইস্যুতে, এটা খুব স্বাভাবিক, খুব প্রত্যাশিত রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু আমি আপনার কাছে বুঝতে চেষ্টা করছি শুভেন্দু একা বিচ্ছিন্নভাবে সেটা কেন করছেন। অন্তত খালি চোখে তো তাই মনে হচ্ছে। দিলীপ বাবু অনেক সময় অবগতই নন শুভেন্দুর দিল্লি সফর নিয়ে, আর কোন নেতাদের সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন না। এটার কি ব্যাখ্যা আপনার কাছে? না, মানে মূল যে প্রশ্নটা এখানে করা হচ্ছে যে এই যে শুভেন্দু বাবু বারবার যাতায়াত করছেন বা তার যে রাজ্যের যে দলের মূল স্তম্ভ যারা, তাদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে হচ্ছে না, তিনি একাই করছেন। অর্থাৎ আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে বিজেপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব কি আছে এই রাজ্যের ক্ষেত্রে। এটা একটা প্রথম প্রশ্ন। এর উত্তর অবশ্যই বিজেপির পক্ষ থেকে যখন বলা হবে এমন কিছু নেই। এবং সত্যিই তো যিনি একজন লোকসভা বা রাজ্যসভার সাংসদ, তিনি তো বিভিন্ন সময় দিল্লি যাবেন এবং আলোচনা করবেন। তবে এক্ষেত্রে শুভেন্দুবাবু রাজ্যের একজন এই মুহূর্তে এমএলএ বা বিধায়ক, এবং অধিবেশন চলছে, সেই সময় হয়তো দেখা করার দরকার পড়েছে রাজ্যের কারণে। কিন্তু মূল ইঙ্গিতটা যেটা আসছে সেটা একেবারে প্রত্যক্ষ, যে দিলীপ বাবুর সঙ্গে শুভেন্দু বাবুর কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা। এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই, আমরা তো রাজনীতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকি বা সবসময় রাজনীতি নিয়ে ভাবি। হয়তো অন্য বিভিন্ন রাজ্য থেকেও তাদের বিজেপি নেতারা নিয়মিত দিল্লি যাচ্ছেন, আলোচনা করছেন, সেই রাজ্যে এই নিয়ে চর্চা হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজনীতির প্রেক্ষিতটা আলাদা। আর 3 নম্বর যে বিষয়টা হলো, যেখানে একেবারে তৃণমূলকে বাদ দেওয়া যাবে না, যে শুভেন্দু বাবু তৃণমূল থেকে বিজেপিতে গেছেন নির্বাচনের আগে, এবং সারা ভারতের প্রেক্ষিতটাকে দেখানোর চেষ্টা হচ্ছে এটা যেন একটা তৃণমূল আর বিজেপির লড়াই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই বিজেপি সর্বভারতীয় দল, তৃণমূল চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে এটা ছাড়াও রাজনীতির আরো অনেক শেড আছে। আমাদের রাজ্যের নিরীক্ষে অবশ্যই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং ভাবনার এবং চর্চার, কিন্তু হয়তো সারা ভারতের প্রেক্ষিতে এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। একদমই, আমরা তো অবশ্যই রাজ্যের প্রেক্ষিতেই ভাবছি। আমি বিশ্বজিৎদার কাছে আসি। অনেকে এরকমও মনে করছেন বিশ্বজিৎদা, তৃণমূল প্রবল চাপ তৈরির চেষ্টা করছে, নানা রকমের মামলা, নানা রকমের আইনি কায়দা, যেমন আপনারা এজেন্সি ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে করছেন, আপনাদের বিরুদ্ধে সিআইডি পুলিশ ব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই উঠছে। সমস্ত সমবায় ব্যাংক থেকে তাকে সরানোর প্রক্রিয়া আপনারা খুব জোরদার ভাবে চালাচ্ছেন। এই যে চাপ তৈরি করা, আপনারা শুভেন্দুকে টার্গেট করে চাপ, তারই কাউন্টার করতে বারবার স্বরাষ্ট্র দপ্তরে যাতায়াত করতে হচ্ছে শুভেন্দুকে। না, চাপ সৃষ্টি কেন আমরা করতে যাব? আমরা মনে করি না যে শুভেন্দুবাবু এমন কিছু একটা ফ্যাক্টর যে তার উপর আমাদের চাপ সৃষ্টি করতে হবে। আমরা আইনত আমরা যেই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, যেমনি ধরুন একটা ট্রিপল চুরির মামলা, সেই ট্রিপল চুরির মামলা আমরা দেখেছি যে ট্রিপল চুরি করা হয়েছে এবং তার সাথে তার প্রত্যক্ষ মদত আছে, তো অবভিয়াসলি সেই ব্যাপারে একটা কেস রেজিস্টার হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে কতগুলো দুর্নীতি হয়েছে, তো সেই ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে। তো এটা নিয়ে আমরা একেবারেও কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো কিছু আমরা করছি না বা করি না, আমরা এটা বিশ্বাস করি না। কিছু বলতে চান? আমরা মানে একদম রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটা শুনেই আঙুল তুলেছেন, বলুন। আমি এখানটাই বলছি, মানে বিশ্বজিৎবাবু আছেন, উনি অত্যন্ত মানে গুণী মানুষ, রাজনীতি জগতেও ওনার অনেক অভিজ্ঞতা, অনেক বিজেপির প্রতিনিধি নেই বলেই বলছি। দেখুন, আলোচনাটা আমি কতটা সযত্নে এই দুর্নীতির জায়গাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তৃণমূলের বক্তব্যে কিন্তু এই দুর্নীতির জায়গাটা এলো, এবং সেটা যখনই এলো তখনই কিন্তু একটা আঙুল যখন অন্যদিকে গেল, 4টে আঙুল নিজের দিকেও এলো। কারণ সময়ের সঙ্গে কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই, সবই দুর্নীতির অভিযোগ, সবটাই পারসেপশন, আমরা সত্যি জানি না। কিন্তু দুর্নীতির অভিযোগ যখন অন্যদিকে একটা আঙুল যায়, তখন অনেক সময় একাধিক আঙুল কিন্তু আমাদের নিজেদের দিকেও চলে আসে। আমি সেটাই বলতে চাইছি, শুভেন্দুবাবুর যাওয়াটার সঙ্গে এই বিষয়টা জড়িয়ে ফেললে কিন্তু তৃণমূল অনেক সময় কি কাঁচের ঘরে ঢিল মেরে ফেলছে না? না না না,
না না হ্যাঁ, বিশ্বজিৎ দা। আমাকে একটু ক্ল্যারিফাই করতে দিন, হ্যাঁ। আমাকে একটু ক্ল্যারিফাই করতে দিন। এই পরিপ্রেক্ষিতে আজকে যে উনি বারবার দিল্লি যাচ্ছেন, দেখুন আপনারা বলছেন এক্ষুনি যে দিলীপ বাবুর সাথে ওনার কি রিলেশন। আরে দিলীপ বাবু অলরেডি এখন সেকেন্ড স্তরের নেতা, এখন দ্বিতীয় সারিতে চলে গেছেন। এখন যে কোনো কারণেই হোক অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মনে করছেন যে শুভেন্দু বাবুকে নানান ব্যাপারে কাজে লাগাতে হবে, এবং তারা এখন শুভেন্দু বাবুকে দিয়ে নানান ধরনের ইস্যু এখানে বিল্ড আপ করবার চেষ্টা করছে, যার দ্বারা তৃণমূলকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে নানানভাবে হেকেল করা যায়। সেই পরামর্শ করতেই উনি ওনার বসের কাছে উনি গেছেন। ওনার বস হচ্ছেন অমিত শাহ, ওনার বসের সাথে পরামর্শ করতে উনি গেছেন যে কিভাবে আজকে এই রাজ্য সরকারকে হেকেল করা যায়, কিভাবে তাকে বিপদে ফেলা যায়। খুব সংক্ষেপে প্রিয়াঙ্কা, শুভেন্দু বারবার দিল্লি যাচ্ছেন, অমিত শাহর সঙ্গে দেখা করছেন, রাজ্যকে কিভাবে হেনস্থা করা যায় পরামর্শ করতে, অভিযোগ তৃণমূল। না না, অমিত শাহজি তো হোম মিনিস্টার, আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের স্থিতি কি আছে। ক্যালকাটা হাইকোর্ট কি বলেছে, চারদিকে ভাইলেন্স। এনএচআরসি রিপোর্ট কি বলেছে, চারদিকে ভাইলেন্স। এরকম একটা স্থিতিতে যদি দেখা আমরা করি অমিত শাহজির সঙ্গে, সেটা তো রিকোয়ারমেন্ট আছে মোমেন্টের। কিন্তু যাদের ব্যথা হচ্ছে, যারা দিলীপ ঘোষ নিয়ে ভাবছেন, যারা শুভেন্দু অধিকারী, ভাই এটা আমাদের পার্টির মামলা, আমরা বুঝবো। নিশ্চয়ই, কিন্তু এগুলো ইঙ্গিত কিনা কিসের, তাই নিয়ে রাজনৈতিক চর্চা। প্রিয়াঙ্কা, আমি আসবো। আমি আজ জনতা দরবারে শুরুতেই আপনাদের বলেছিলাম এক্সক্লুসিভ কিছু রিপোর্ট, কিছু তথ্য আপনাদের সামনে আনবো। আর সেই এক্সক্লুসিভ বিষয় অবশ্যই নির্বীজকরণ, জন্ম নিয়ন্ত্রণ। আপনারা ইতিমধ্যে শুনেছেন উত্তরপ্রদেশে, আসামে, বিজেপি শাসিত কয়েকটা রাজ্যে নতুন করে এটা নিয়ে ভাবনা চিন্তা এবং নতুন করে বিল আসছে। এটা শুধুই জন্ম নিয়ন্ত্রণ, শুধুমাত্র আর্থসামাজিক একটা প্রেক্ষাপটকে মাথায় রেখে, নাকি এর পিছনে রাজনীতি কাজ করছে, নাকি এর পিছনে রয়েছে কোনো মেরুকরণের টাস? আসুন এই প্রসঙ্গটা কেন হলো, আগে সেদিকে নজর দিই। ফের চর্চার কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ, ফের আলোচনার টেবিলে হাম দো হামারে দো। সৌজন্যে উত্তরপ্রদেশ এবং অসমের বিজেপি সরকার, দুই সরকারই হাম দো হামারে দো নীতির পথে। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে প্রস্তাবিত বিলটি প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাতে বলা হয়েছে 2 সন্তান নীতি না মানলে সরকারি কোনো প্রকল্পের সুবিধে মিলবে না সরকারি ভর্তুকি। পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না, আবেদন করতে পারবেন না সরকারি চাকরির জন্য। 2-এর বেশি সন্তান হলে তৃতীয় সন্তান আর রেশন কার্ড পাবে না। 2-এর বেশি সন্তান হলে সাজা আর সরকারি নীতি মেনে স্বেচ্ছায় নির্বীজকরণ করালে পুরস্কার। যোগী সরকারের নীতি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা নির্বীজকরণ করালে পাবেন পদোন্নতি, বেতন বৃদ্ধি, কর ছাড়ের মতো সুবিধে। প্রভিডেন্ট ফান্ড ও পেনশনে মিলবে 3% বেশি টাকা। উত্তরপ্রদেশ খসড়া বিল প্রকাশ করেছে, অসম সরকার প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে এক ধাপ এগিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার রাজ্যের মুসলিম প্রধান এলাকাগুলিতে যাবে জনসংখ্যা সেনা, সেখানে গর্ভনিরোধক ওষুধ বিলি করা হবে। 2 সরকারেরই যুক্তি বিপুল জনসংখ্যা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই এই উদ্যোগ। পর্যবেক্ষকদের অনেকে যদিও এর সঙ্গে ভোটের যোগই দেখছেন। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, তার আগে যোগীর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যোগীর রাজ্যের দলিত নেত্রী মায়াবতীও টুইটারে লিখেছেন, এই সিদ্ধান্ত জরুরি কম, ভোটমুখী বেশি। জন্ম নিয়ন্ত্রণে যোগী তৎপর হলেও কেন্দ্রের মোদী সরকার এখনই তৎপর হতে চায় না। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার রাশি বিজ্ঞান ও প্রকল্প রূপায়ণ দফতরের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং বলেন, কেন্দ্রের আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা না থাকলেও বিজেপি শাসিত বহু রাজ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে লোকসভার 540 জন সাংসদের মধ্যে 168 জনেরই 2 বা তার বেশি সন্তান রয়েছে। এর মধ্যে বিজেপির সাংসদ 105, 39 জন সাংসদের তো 4-এর বেশি সন্তান। শুধু তাই নয়, যে উত্তরপ্রদেশ সরকার 2 সন্তান আইন আনতে এত তৎপর, সেই সরকারের 152 জন বিধায়কের সন্তান সংখ্যা 3 বা তার বেশি। নিউজ 18 বাংলা। নতুন অতিথি নিয়ে আমি আগেই বলেছিলাম তথাগত রায় বিজেপি নেতা আজ আমাদের সঙ্গে থাকবেন, এবং এই পর্বের আলোচনায় তথাগত বাবু, এই যে জন্ম নিয়ন্ত্রণ করে নতুন করে ভাবনা, আসাম ইউপি যে ভাবনা চিন্তা করছে, তাই নিয়ে বেশ কিছু ন্যারেটিভ সামনে আসছে, যার মধ্যে একটি এই জন্ম নিয়ন্ত্রণের ভাবনা, বিল, নতুন পরিকল্পনার পিছনে আসলে রয়েছে একটি রাজনীতি, যেটা অনেকে মনে করছেন মেরুকরণের রাজনীতি, এবং টার্গেট সামনে ইউপি নির্বাচন 2024। আপনার মত? অনেকে কি মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে কিছু এসে যায় না। আজকে কি কারুর মনে
কোন দেশের শুভচিন্তা যিনি করেন তার মনে সন্দেহ আছে যে দেশে জন্ম নিয়ন্ত্রণ চালু হওয়া উচিত এবং জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা উচিত। আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম তখন অবিভক্ত ভারতের জনসংখ্যা আমার যতদূর মনে পড়ে 38 কোটি মতন ছিল। আজকে সেটা বিভক্ত ভারতের, যার থেকে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হয়ে গেছে, সেই বিভক্ত ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছে 134 না 35 কোটি। আজকে কিছুদিন বাদে তো আমাদের দাঁড়াবার জায়গা থাকবে না। জনসংখ্যার একটা অপটিমাম আছে, তার নিচে গেলেও খারাপ, তার ওপরে গেলেও খারাপ। সেই অপটিমামটা ছাড়িয়ে আমরা অনেক ওপরে চলে এসেছি। আজকে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে যারা করছেন তারাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলছেন, তারাই পোলারাইজেশনের চেষ্টা করছেন। না, তথাগতবাবু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে নয়, কিন্তু এই সিদ্ধান্ত বা ভাবনার পিছনে নির্দিষ্ট রাজনীতি আছে, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে টার্গেট করে করা হচ্ছে। কারণ সামনে ইউপি নির্বাচন, প্রায় 18-19% সংখ্যালঘু ভোট, সেই ভোটটা যে আসবে না বিজেপির দিকে এটা ধরে নিয়ে বিজেপি সরকার চাইছে উল্টো দিকের ভোটটাকে অ্যাবসলিউট কনসলিডেট করতে। আপনি এটাকে মানছেন কি মানছেন না? না, উল্টো যারা এই কথাগুলো বলছেন তারা কি করে বিজেপির মনের মধ্যে ঢুকে গেলেন আমি জানি না, কিন্তু সংখ্যালঘুর প্রশ্নটা যখন উঠলো, সংখ্যালঘু বলতে মুসলিম বোঝায়, কারণ ইউপিতে বা ভারতের বেশিরভাগ জায়গায় সংখ্যালঘু বলতে প্রধানত মুসলিম। সেই মুসলিম এতে মুসলিম ধর্মে জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্বন্ধে কি বলা আছে সে সম্বন্ধে আমি আপনাদের একটুখানি অবহিত করতে চাই। আমার ব্যক্তিগত গ্রন্থাগারের একটি বই থেকে, বইটির নাম হচ্ছে ইসলামের দৃষ্টিতে জন্ম নিয়ন্ত্রণ, এর লেখক সৈয়দ আব্দুল আলা মওদুদি, এর প্রকাশক আধুনিক প্রকাশনী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এবং এটি 1994 সালের 5ম সংস্করণ। তারপরে আরো 27 বছর কেটে গেছে, নিশ্চয়ই আরো অনেক সংস্করণ হয়েছে। এর মধ্যে বলা আছে জন্ম নিয়ন্ত্রণের সমর্থকদের উল্লিখিত যুক্তিগুলির প্রতি গভীর মনোযোগ দিলে বোঝা যায় নাস্তিকতা ও বস্তুবাদী এই বিষ বৃক্ষের বীজ। যারা আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে এবং আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার ভিত্তিতে বা আল্লাহকে অথর্বা বা অকেজনা বিবেচনা করে দুনিয়ার যাবতীয় বিষয়ে নিজেদের কর্মপন্থা নিয়ন্ত্রণ করে, একমাত্র তাদের দ্বারাই এই আন্দোলন শুরু হয়েছে এবং ওই ধরনের লোকেদের মস্তিষ্কে এই যুক্তি প্রবেশাধিকার পেয়েছে। অর্থাৎ ধর্মকে আশ্রয় করে কিছু লোক এই ধরনের প্রচার করতে পারে যে এই জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম বিরোধী বা ওরকম ধরনের একটা কিছু, কিন্তু এটা যদি করা হয় তাহলে হয়তো কিছু লোকের বা কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক ফায়দা আসবে, কিন্তু দেশের যে ক্ষতি হবে সেটা কি বলার অপেক্ষা রাখে? দেশের যে জনসংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে এবং আরো বেড়ে যাবে সেটা কি বলার অপেক্ষা রাখে? মানে আপনি বলছেন এখানে এই টার্গেটটা ধর্মীয় টার্গেট নয়, বিবেচনা না করে এই জিনিসটা এই এর পিছনে ধর্ম এবং ধর্মভিত্তিক মানুষের ভোট নেই। কে বলছেন ধর্ম এবং ধর্মভিত্তিক মানুষের ভোট নেই? আমি বলছি যে এই ব্যাপারটার বিরুদ্ধে যে প্রচার হচ্ছে তার পেছনে একটা ধর্মের প্ররোচনা আছে। ধর্মের প্ররোচনাটা কোথা থেকে আছে, ধর্মবিশ্বাস কোথায় আছে, সেটা তো এইমাত্র আমি একজন প্রখ্যাত মুসলিম স্কলারের বই থেকে দেখিয়ে দিলাম। তথাগত প্লিজ আমাদের সঙ্গে থাকুন। জন্ম নিয়ন্ত্রণের ভাবনাই তো প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম আমাদের দেশের সরকার জন্ম নিয়ন্ত্রণের ভাবনা করেছে এবং তারপর কিভাবে যতবার এই ভাবনাটা সামনে আসে রাজনীতি তার সঙ্গে জড়িয়ে যায়, সেই সঞ্জয় গান্ধীর সময় থেকে। নিশ্চয়ই আপনারাও বলেননি নাসবন্দি। আসুন একবার দেখি সেই ইতিহাসটা। জন্ম নিয়ন্ত্রণ, নির্বীজকরণ, এই শব্দগুলোর সঙ্গে ভারতবাসীর পরিচয় নতুন নয়। 70-এর দশকে দেশে ঝড় তুলেছিল নির্বীজকরণ বিতর্ক। অনেকে বলেন
1977 ইন্দিরা গান্ধীর সরকারের পতনের অন্যতম কারণও ছিল এই পদক্ষেপ। স্বাধীনতার পর থেকেই ছিন্নমূল মানুষদের পুনর্বাসন দিতে হিমশিম খাচ্ছিল কেন্দ্রীয় সরকার। 1971-এর মুক্তিযুদ্ধের পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় জনসংখ্যা। ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়ে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর না দিলে খাদ্যের যোগান বন্ধ করা হবে। চাপ বাড়ায় বিশ্ব ব্যাংক থেকে রাষ্ট্রপুঞ্জ। ইন্দিরা সরকার নীতি আনে হাম দো হামারে দো। এই পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি বাধে দেশে জরুরি অবস্থা জারির পর। সৌজন্যে ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধী। অভিযোগ, সঞ্জয়ের হাত ধরে নির্বীজকরণের রাজনীতিকরণ ঘটে। জেলায় জেলায় লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়, টার্গেট ঠিক করে দেওয়া হয় পুলিশ কর্তাদের। চাপ বাড়ে নির্বীজকরণের গতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অভিযোগের বহরও। অভিযোগ, টার্গেট পূরণের লক্ষ্যে জোর করে গরিব নিরক্ষর মানুষের নির্বীজকরণ করানো হয়। অভিযোগ ওঠে, ট্রেনে বিনা টিকিটে ধরা পড়লেও মিলত নির্বীজকরণের সাজা, বিরোধিতা করলে হিংসার শিকার। 1975 সালে এমন হিংসার অভিযোগের সংখ্যা ছিল 240। সঞ্জয়ের সমর্থকদের দাবি ছিল, এই কড়াকড়ির আসল উদ্দেশ্য দেশে জনবিস্ফোরণের আশঙ্কা রুখে দেওয়া। যদিও বিরোধীরা মনে করেন কংগ্রেসের এই পদক্ষেপ বাস্তবে নির্যাতনের রূপ নিয়েছিল। এই বিতর্কের রেশ এখনো বয়ে বেড়াতে হয় হাত শিবিরকে। সেই সময় নির্বীজকরণের তীব্র বিরোধিতা করেছিল জনসংঘ এবং আরএসএস। সেই জনসংঘ ভেঙে তৈরি হওয়া বিজেপির সরকারই এখন নির্বীজকরণের পক্ষে সওয়াল করছে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। নিউজ 18 বাংলা। দেখলেন তো, এই তো গেল ইতিহাস, কিন্তু এখনকার পরিস্থিতির মধ্যে রাজনীতি কোথায় দেখাবো আপনাদের। কি মনে করছেন বিশেষজ্ঞরা? এবং এই জন্ম নিয়ন্ত্রণ আগে ছিল মেধা নিয়ন্ত্রণ, সেটাও আপনাদের সামনে আনবো। চীন তো প্রকৃষ্ট উদাহরণ। সব নিয়ে আলোচনার আগে একটা ছোট্ট ব্রেক, ঠিক 3 মিনিট, এক্ষুনি ফিরবো। জনসংখ্যা, জননিয়ন্ত্রণ এবং মেরুকরণ এই নিয়ে আলোচনা করতে করতেই আমাদের সঙ্গে রয়েছে নতুন অতিথি অমিত ভট্টাচার্য, শিক্ষাবিদ। আমরা তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে কথা বলছিলাম, এখন যে ভাবনা নতুন করে, তার পিছনে কোন উদ্দেশ্য, আদৌ কোন রাজনীতি কাজ করছে, আসুন দেখি। हमारे यहाँ बेतहाशा जो जनसंख्या विस्फोट हो रहा है, ये जनसंख्या विस्फोट हमारी आने वाली पीढ़ी के लिए अनेक नए संकट पैदा करता है। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই জন্ম নিয়ন্ত্রণ নীতি যোগীর সরকারের। অনেকে বলছেন, দেশের সবথেকে জনবহুল রাজ্য তো জনসংখ্যা নিয়ে ভাবতেই পারে, এতে দোষের কি আছে? পর্যবেক্ষকদের একাংশ কিন্তু এতে অন্য সমীকরণ দেখছেন। 2019 সালে রাজ্যসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল আনেন বিজেপি সাংসদ রাকেশ সিং। দাবি করেন, উন্নয়ন যাতে সমাজের সর্বস্তরে পৌঁছয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কিন্তু এই বিল পেশের পরেই গেরুয়া শিবির থেকে আসতে শুরু করে একের পর এক মন্তব্য। ধর্মের রং লাগে জন্ম নিয়ন্ত্রণ নীতির গায়ে। हिंदुओं की घटती हुई आबादी के लिए, भारत में बढ़ती हुई आबादी को रोकने के लिए एक कानून बनाना होगा। এই পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি যোগীর 2 সন্তান নীতি নেপথ্য টার্গেট সেই মুসলিমরাই? আমাদের মতে দেশে আইন করে জোর করে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটি করা দরকার, নাকি অ্যাকচুয়ালি শিক্ষা সচেতনতা বাড়িয়ে এই বিষয়টি খানিকটা এগিয়ে তারপর এই পথে যাওয়া দরকার? পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, আরএসএস সহ হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো তো শুরু থেকেই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দায়ী করে আসছে। এমনকি মুসলিমদের সংখ্যা নিয়ন্ত্রণ না করলে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন অধরা থেকে যাবে বলেও সওয়াল করছেন তাদের অনেকেই। तो 1930 से योजनाबद्ध रीति से और मुसलमानों की संख्या बढ़ाने के प्रयास हुए। एक योजनाबद्ध ऐसा विचार था कि जनसंख्या बढ़ाएंगे, अपना प्रभुत्व, अपना वर्चस्व स्थापित करेंगे। 1951 সালে ভারতে হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 84%। 2011 সালে তা কমে 78%। উল্টো দিকে 1951 সালে ভারতে মুসলিম ছিল প্রায় 10%। 2011 সালে তা বেড়ে হয় 14%। দেখো, এর পেছনে ধর্মের থেকেও বেশি আছে বিজেপির সরকার এবং তার যে দল, তাদের বুজরুকি।
যোগী সরকারের যুক্তি, সন্তানের জন্ম দেওয়ার হার কমাতেই 2 সন্তানের নীতি আনছেন তিনি। অথচ গত বছরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মোদী সরকার বলেছে জোর করে জন্ম নিয়ন্ত্রণ করলে হিতে বিপরীতই হয়। এও জানিয়েছে গত 100 বছরের মধ্যে 2001 থেকে 2011 এই 10 বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমবার নিম্নমুখী। কেন্দ্রীয় সরকারের তথ্য এও বলছে দেশের অধিকাংশ রাজ্যে ফার্টিলিটি রেট বা সন্তান জন্ম দেওয়ার হার ইতিমধ্যেই 2.1-এ পৌঁছে গিয়েছে। তাহলে এই নীতির প্রয়োজন কি? পর্যবেক্ষকদের অনেকের মতে বিজেপি বুঝতে পেরেছে বাংলায় তাদের মেরুকরণের অস্ত্রে কাজ হয়নি। মুসলিম ভোট পুরোটাই তৃণমূলে গেছে, কিন্তু হিন্দু ভোট পুরোটা বিজেপিতে আসেনি। উত্তরপ্রদেশে যাতে তা হয় সেই কারণেই মেরুকরণের অস্ত্রের শান। নিউজ 18 বাংলা। আমি দ্রুত বিশ্লেষক শুভময় মৈত্রের কাছে যাব। একটা 135 কোটির দেশে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ভাবনা হবে, সেটাই তো স্বাভাবিক। আপনি এর পিছনে কি রাজনীতি দেখছেন? একদম এটা নিয়ে ভাবনা হবে এবং ভাবতে হবে। যদি বিজেপির দুজন মুখ্যমন্ত্রী ভেবে থাকেন তাহলেও সেখানে তাদের স্বাগত। কিন্তু একটা কথা বলতেই হয় যে যাদের রেফারেন্স তথাগতবাবু দিলেন, অর্থাৎ যে ধর্মগুরুদের কথা, তাদের কথা কিন্তু শোনার কোনো মানেই হয় না। কারণ জনসংখ্যা বৃদ্ধি ধর্ম দিয়ে হয় না। সঠিক যে শিক্ষা মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর নয়, শিক্ষা এবং সচেতনতা জনগণের মধ্যে বাড়লেই সেটা বাড়ে। বাংলাদেশ সম্বন্ধে একটা কথা বলতেই হবে, কারণ হঠাৎ করে তো একটা দেশ সম্বন্ধে তাদের মৌলবীদের দিয়ে তাদেরকে রিফ্লেক্ট করলে চলবে না। ফ্যামিলি প্ল্যানিং 2020.bangladesh, তাতে প্রথমেই লেখা থাকছে ইন বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং রিমেইনস ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিজ ইন দ্য 4th হেলথ সেক্টর প্রোগ্রাম ইন 2017-2021। যিনি দেখতে চাইবেন পাতাটা দেখতে পারেন। বাংলাদেশ সরকারও কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভালো কাজ করেছে। তার মানেই যে বাংলাদেশ সরকার একটা জার্মানির মতো বা ফ্রান্সের মতো ভালো দেশ হয়ে গেল এমন নয়। কিন্তু গুলিয়ে দিয়ে কাজ হবে না। যদি বিজেপির এমন ভাবনা থাকেও যে এইভাবে মানুষকে আলাদা করে ভোট নিয়ে নেবে, তাহলে তার দায় বিরোধীদের, তাদেরও মানুষকে বোঝাতে হবে যে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার রাস্তা আছে। ফলে এর বিরোধিতা কিন্তু সরাসরি না করাই ভালো। কিন্তু আমার কিন্তু একটা প্রশ্ন প্রিয়াঙ্কা, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবথেকে ভালো উপায় ওভার দ্য ইয়ার্স যদি সত্যি শিক্ষিত করা যায়, জনসচেতনতা বাড়ানো যায়, ধর্মীয় কুসংস্কারের বাইরে আনা যায়, একটা সার্বিক আর্থসামাজিক উন্নতি করা যায়, এটা সর্বোৎকৃষ্ট উপায় হতে পারে। সেটা না করে আচমকা একটা জবরদস্তি আইন, আপনি সরকারি সুবিধা পাবেন না, আপনার চাকরি চলে যাবে, আপনি 2-এর বেশি সন্তান করলে আপনার এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন, এটা কেন আচমকা তাও ভোটের মুখে? দেখুন, আমাদের দেশের যা পপুলেশন আছে সেটাতে আপনি যদি ভাবেন যে আস্তে আস্তে করে সবকিছু ঠিক হবে একটা সময় নিয়ে, তো নিশ্চয়ই সেটা অবশ্যই দরকার আছে। এডুকেশন ইজ প্রাইমারি। কিন্তু তার সঙ্গে যদি একটু শক্ত আইন না হোক বা কানুন না হোক, তাহলে এখানে কিছুই ফলো হবে না। সেটা আমরা দেখেছি, অনেকগুলো আইন হয়েছে, অনেকগুলো কানুন, কিন্তু যারা রাষ্ট্র বিরোধী আছে তারা এই কথাগুলো বুঝবে না। যারা নেশন এর ফেভারে চিন্তা ভাবনা না করতে পারে, সেটা তো আমরা দেখছি। তৃণমূল আজকে যে কোনো একটা আছে সব বিরোধিতা করছে। কেন? ওরা নেশন বা রাষ্ট্র নিয়ে ভাবছে না। তারা শুধু ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করতে হবে, প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে হবে বলে সবকিছুর বিরোধিতা করছে। বিশ্বজিতের উত্তর দেবেন, কিন্তু প্রিয়াঙ্কা আমি বিরোধিতার জন্য একেবারেই নয়, আমি আপনার কাছে খুব সোজাভাবে জানতে চাইছি। আমরা প্রতিবেদনও দেখালাম, হলফনামা দিয়ে আপনাদের দল তারা কোর্টে বলছে যে না না, এভাবে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব নয়। এবং আমরা জানি আরএসএস যখন অন্যান্য রাজনৈতিক দল সরকারে ছিল, আরএসএস তার কি কট্টর বিরোধিতা করেছে। এখন হঠাৎ সামনে কয়েক বছর পরে 24 নির্বাচন, ইউপি ইলেকশন, তার আগে আচমকা এই এই বদলটা কেন, এই ডিপারচার কেন? না দেখুন, এটা কোন রাজ্যের ইলেকশন নিয়ে কথা না। This is about the benefit of people who are there in our country. This is about the nationals of India. তো এটা আজকে যদি আমরা বলছি, সেটা তো আজকে স্টার্ট হয়নি। এই সিএ এনআরসি তো অনেক দিন আগের কথা হচ্ছে। এটা তো আজকে যে এক্স্যাক্টলি আপনি প্রশ্ন করেছিলেন, সিএ এনআরসি তে কোথাও একটা ধাক্কা, ইমপ্লিমেন্ট করতে চেয়েও পারছে না কেন্দ্রীয় সরকার। 10 বার ভাবতে হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, আসছি বিশ্বজিৎ দা, এটা কি সেই জন্যই কোথাও একটা ঘুর পথে অন্যভাবে করার চেষ্টা, এমনটাও কিন্তু অনেকে মনে করছেন প্রিয়াঙ্কা। না দেখুন, আমি আপনাকে আবার বলছি, সিএ এনআরসি এটা যেহেতু কালকে ইউপির ইলেকশন বলে আজকে কথা হচ্ছে, এটা তো না। আমরা তো দেখছি 3 বছর থেকে কারা বিরোধিতা করছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে যারা আগে পেপার নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল তারা কি বলছিল রোহিঙ্গা নিয়ে, আজকে তাদের স্ট্যান্ড চেঞ্জ কেন হয়ে গেছে? বিশ্বজিৎ উত্তর, জাস্ট বিকজ দে ওয়ান্ট ভোটস ইন ওয়েস্ট বেঙ্গল। ধর্মের ভিত্তিতে রাজনীতি,
এটা কিন্তু বিজেপির চরিত্র। বিজেপি কিন্তু ধর্মের ভিত্তিতেই চিরকাল রাজনীতি করে এসছে এবং ধর্মীয় মেরুকরণের ওপরেই তারা কিন্তু বেস করে আছে, এবং ঠিক তার জন্যই উত্তরপ্রদেশের নির্বাচনের আগে তারা একটা ধর্মীয় কার্ড খেলছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, ইস্যুটা তো খুব সেন্সিটিভ ইস্যু, এটার জন্য দরকার কিন্তু সবার আগে সচেতনতা, মানুষকে সচেতন করতে হবে। তারপর কিভাবে আইন হবে সেটা কিন্তু একটা রাজ্য সরকারের কাজ না, জাতীয় স্তরে সেটা নিয়ে সর্বস্তরে সবার সাথে আলোচনা করা উচিত। আলোচনা করে তারপরে কিন্তু আইন প্রণয়নটা কিভাবে হবে সেটা ঠিক করা উচিত। সেটা না করে বিজেপি কিন্তু সম্পূর্ণরূপে এটা নিয়ে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। আমি ঠিক এই প্রসঙ্গে আমি আসবো, অমিত বাবুর কাছে আসি। অমিত বাবু, এখন আমরা দেখেছি সার্বিকভাবে কিন্তু সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমেছে মানুষের। আমি আসবো, হ্যাঁ কমেছে। কেউই এখনকার দিনে যা আর্থিক কন্ডিশন, যে চাপের মধ্যে যেতে হয়, 2-এর বেশি সন্তান সাধারণত চান না। এক্ষেত্রেও একটা বহুদিনের মিথ রয়েছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায় তারা এইসব কেয়ার করে না, তারা অনেক বেশি সন্তানের পক্ষে। আপনার কি মনে হয় এই ধরনের এই জবরদস্তির আইন, একেবারে কোট আনকোট জবরদস্তি, সেটা কি সত্যি সম্প্রদায়কে টার্গেট করে? একেবারে আমি বলছি পিউ, এতক্ষণ আলোচনা শুনছিলাম এবং খুব হাস্যকর মনে হচ্ছিল আমার, যখন এখানে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। আমরা দেখছি করোনা আবহে তার অতিমারী পরিস্থিতি, ভ্যাকসিনের আকাল, গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, সমস্ত বিষয় থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেওয়ার একটা সুপরিকল্পিত চক্রান্ত রাজনৈতিকভাবে আনা হয়েছে এবং তাতে তারা অনেকাংশে সফল, কারণ আমরা আজকে এই আলোচনায় বসে গেছি। আমাদের যখন সমাবর্তন অনুষ্ঠান হতো বিশ্ববিদ্যালয়ে, তৈত্তিরীয় উপনিষদে পরিষ্কার বলা হয়েছিল, সত্যংবদ ধর্মংচরর সঙ্গে বলা হয়েছিল, প্রজাতন্তুম মা ববচ্ছেৎসি, ডু নট কাট অফ ইয়োর লাইন অফ প্রোজিনি। অর্থাৎ মনে রাখবে, তুমি যখন বিবাহের পর তোমার সন্তান জন্ম, এই প্রজনন, এটা কিন্তু তোমার একটা সামাজিক কর্তব্য। তবে জনসংখ্যার নিয়ন্ত্রণের জন্য ইন্দ্রিয় নিগ্রহ বা রিপু দমন স্বাভাবিকভাবেই আসছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, কাম প্রথম। যেসব গ্রামে জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে গেলে কেরোসিন জ্বালানোর কুপি বা বাতি নেই, সন্ধ্যেবেলা কৃষক দম্পতি অন্ধকারে থাকে, তারা তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে, কামদেবায় নমঃ। একদম, সন্তান কেন হচ্ছে? আসলে হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে কি আসল শব্দটা নিয়ন্ত্রণ? এখন যদি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ, কোন সম্প্রদায়কে নিয়ন্ত্রণের প্রশ্ন রাজনৈতিকভাবে ওঠে, তাহলে এটা আরেকটু পিছনে গেলে আমরা দেখতে পাবো নিয়ন্ত্রণের প্রবণতা সেই ডারউইনের সময় থেকে শুরু, যেখানে মেধা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ, ইতিহাস বলছে সলতে পাকানো শুরু হয়েছিল সেই চার্লস ডারউইনের সময় থেকে। এখন জন্মের সংখ্যার উপর নিয়ন্ত্রণ, তখন ছিল মেধার উপর নিয়ন্ত্রণ। 19 শতকে ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন বিবর্তনের কথা বলেন। বিবর্তনের বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হওয়ার বিন্যাসকে তিনি প্রাকৃতিক নির্বাচন হিসেবে চিহ্নিত করেন। আর বিবর্তনবাদের সামাজিক প্রয়োগ হল ইউজেনিক্স। ডারউইনের খুড়তুতো ভাই ফ্রান্সিস গ্যালটন এই ইউজেনিক্স মতবাদের প্রচার শুরু করেন, যা নিয়ে বহু বিতর্ক। গ্রিক ভাষায় ইউ মানে ভালো আর জেন মানে হলো জন্ম, অর্থাৎ ভালো বা বিশুদ্ধ জন্ম। ইউজেনিক্স মতবাদ অনুসারে উন্নত বিদ্যা, বুদ্ধি, ক্ষমতা এবং সৌন্দর্য হলো বিশেষ গুণ যা বংশ পরম্পরায় বাহিত হতে পারে, অর্থাৎ গুড জিন প্লাস গুড জিন ইকুয়ালস টু আর্য অর্থাৎ উৎকৃষ্ট। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত যৌন সঙ্গী নির্বাচন, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত বাবা মা নির্বাচন করা হলে তাদের সন্তান অপেক্ষাকৃত বেশি বুদ্ধিমান হবে। এই ধরনের 14টি থিওরির খোঁজ পাওয়া যায়। সবকটি থিওরি এক সুরে বাঁধা, একটাই সুর, উন্নততর প্রজন্ম তৈরি করা। হেরিডিটারি জিনিয়াস নামে একটি বই প্রকাশ করেন গ্যালটন। এই বইতে বুদ্ধিমত্তা অনুযায়ী মানুষের সংজ্ঞা দিতে চেষ্টা করেছেন তিনি। ফ্রান্সিস গ্যালটনের এই তত্ত্ব ঘিরে ঝড় ওঠে। হিটলার চেয়েছিলেন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করতে, জার্মানদের আধিপত্য। অনেক ঐতিহাসিকদের মতে হিটলারকে ইউজেনিক্স মতবাদ বোঝান গ্যালটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিতে এই থিওরি ব্যাপক প্রভাব ফেলে। হিটলারও মনে করতেন জার্মানরাই শ্রেষ্ঠ, বিশ্বজুড়ে শ্রেষ্ঠ জার্মানদের আধিপত্য থাকবে। তিনি চেয়েছিলেন বংশগতির দিক থেকে বিশুদ্ধ, ক্ষমতাশালী ও উন্নত জার্মান তৈরি করতে। দুর্বল জার্মানদের সেখানে কোনো জায়গা নেই।
1976 সালে সুইডিশ একটি পত্রিকার মতে ইউজেনিক্সে প্রভাবিত হয়ে সুইডেনে সে সময় হাজার হাজার লোকের বন্ধ্যাকরণ করা হয়। এমনকি ইউজেনিক্সের আন্তর্জাতিক সম্মেলনও হতে থাকে বিভিন্ন দেশে। অনেকে বলেন এখনো বিশ্বজুড়ে ইউজেনিক্স নিয়ে আলোচনা বা গবেষণা চলছে, তবে আধুনিক বিজ্ঞানীদের মতে বুদ্ধিমত্তা বা সৌন্দর্যের ভিত্তিতে সামাজিক নির্বাচনে মানুষে মানুষে বৈষম্য তৈরি হয়। তাই এই মতবাদ নিয়ে হাজারো প্রশ্ন, হাজারো বিতর্ক, ঠিক যেমন বিতর্ক জন্ম নিয়ন্ত্রণের নীতি নিয়েও। নিউজ 18 বাংলা। জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা অনেক আগে তো চীন শুরু করেছিল, লাভ হয়েছে চীনের। আপনারা শুনলে অবাক হবেন, চীন এই জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে অদ্ভুত সমস্যার মুখে পড়েছে। 2421 এই সমস্যাটা কি দেখাবো ব্রেকের পর। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরবো। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে নানা উদ্যোগ। প্রতিবেশী দেশ চীন কিন্তু এ পথে হেঁটেছে বহু আগেই। দীর্ঘদিন সেখানে কড়া নিয়ম চালু ছিল। 1979 সালে চীনে এক সন্তান নীতি চালু করা হয়। লক্ষ্য ছিল জনসংখ্যা বৃদ্ধির হার কমানো। কারণ লাফিয়ে লাফিয়ে জনসংখ্যা বাড়লে স্বাস্থ্য, শিক্ষা থেকে কর্মসংস্থান সবকিছুতেই চাপ তৈরি হয়, সাধারণ মানুষের সংকট বাড়ে, দেশের অর্থনীতিও ধাক্কা খায়। চীন তাই এক সন্তান নীতিকে হাতিয়ার করে। একের বেশি সন্তান হলেই কঠোর শাস্তির মুখে পড়তে হতো চীনা নাগরিকদের। অনেক পরিবার জরিমানার মুখে পড়ে, অনেকে চাকরি পর্যন্ত হারান, এমনকি জোর করে গর্ভপাতের অভিযোগও ওঠে। কিন্তু এত সব করেও লাভ কি হয়েছে? তথ্য বলছে, এক সন্তান নীতির ফলে চীনে মেয়ে সন্তানের ভ্রূণ নষ্ট করার প্রবণতা তৈরি হয়। ফলে চীনে মেয়ে সন্তানের জন্মের হার ক্রমশ কমতে থাকে। এছাড়াও মাথাচাড়া দেয় 4-to-1 সমস্যা। 4-to-1 সমস্যাটা কি? 4-to-1 এর 4 হলো দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা। 2 মানে মা বাবা, 1 মানে একমাত্র সন্তান। এই সন্তান বড় হলে তার উপর তার মা বাবার পাশাপাশি দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমার দায়িত্ব চেপে বসে। একজনের পক্ষে 6 জনের আর্থিক দায় দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে। পরিবারেরও নানা সংকট দেখা দেয়। সবচেয়ে বড় কথা, এক সন্তান নীতির ফলে চীনে সন্তানের জন্মের হার এখন প্রায় তলানিতে। গত বছর 1,20,00,000 শিশুর জন্ম হয় চীনে। 5-এর দশকের পর থেকে যা সবচেয়ে কম। বিশেষজ্ঞদের মতে চীনে জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য যে জন্মহার থাকা প্রয়োজন তার চেয়ে এই হার কম। এর ফলে চীনের জনসংখ্যার একটা বড় অংশই এখন বয়স্ক, অর্থাৎ চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। একই অবস্থা ইতালি এবং জাপানে। এই পরিস্থিতিতে চীনকে এক সন্তান নীতি ছাড়তেই হয়েছে। বহু বিতর্কের পরে 2015 সালে ওই নীতি থেকে বেরিয়ে আসে চীন। এরপর থেকে 2টি সন্তান সায় দেয় চীনের কমিউনিস্ট সরকার, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। তাই আরও এক ধাপ এগিয়ে চীন এবার 3 সন্তান নীতির পথে। চীনকে দেখে অনেকেরই প্রশ্ন, ভারতেও কি 2 সন্তান নীতি প্রয়োগ করা উচিত? এটাই কি জনসংখ্যা বৃদ্ধিতে রাশ টানার একমাত্র উপায়? নিউজ 18 বাংলা। খুব সংক্ষেপে ঠিক 20 সেকেন্ড করে আমি প্রত্যেককে দেবো। প্রিয়াঙ্কা, আপনার কাছে আসি। চীনকে সরে আসতে হয়েছে। আমাদের এখানে নাসবন্দির পর সরকার পড়ে গিয়েছিল। দেখুন, এরকম ডিসিশন সেন্ট্রাল সরকার নিয়েছে, ওটা ভাবেনি যে শাসন থাকবে কি থাকবে না, কিন্তু মানুষের জন্য, আমাদের দেশের হিতের জন্য অনেক কিছু করা হয়েছে, যেটা 70 বছরের ইতিহাসে আমরা দেখেছি কোনোদিন করা হয়নি। আর আপনি যেটা বলেছিলেন না, আইন, দেখুন রুল অফ লই তো এখানে নেই। পশ্চিমবঙ্গের কথাটা দেখুন, এখানে 376 এর যা ল আছে, যা অ্যাক্ট আছে, ওই ছাড়া এখন এই মুহূর্তে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, শান্তিনিকেতন ওসি একটা রেপ ভিকটিমকে তার বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে। আমরা এখন জন্ম নিয়ন্ত্রণের প্রসঙ্গে আছি। প্রিয়াঙ্কা, বিশ্বজিৎ দা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটায় যদি মানুষকে সঠিকভাবে সচেতন না করে জবরদস্তি আইন প্রণয়ন করা হয়, অন্যান্য জায়গায় যেরকম হয়েছে, এর আগে কংগ্রেস শাসিত সরকারের সময় ভারতবর্ষে আমরা যেই জিনিস দেখেছি, ঠিক সেই জিনিসই আবার রিপিটেশন হবে। এই বিজেপি সরকারকেও মানুষ ঠিক সেভাবে ছুঁড়ে ফেলে দেবে। বেকার সমস্যার সমাধান না করে যারা সংসদীয় প্রতিনিধি, তারা প্রচারের আলোয় আসবার জন্যে এই ধরনের বিতর্কিত মন্তব্য করে জনসাধারণকে আরো বিভ্রান্ত করছেন। এবং আজকের দৈনিক সংবাদপত্রেও আছে, এ ধরনের কোনো আইন আনবার পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে এটুকু বলতে পারি, এই ধরনের জোর জবরদস্তি সার্বিকভাবে না থাক, অন্তত ইউপিতে, আসামে তা কার্যকর অলরেডি। আমি আসবো সময় দা, খুব সংক্ষেপে।
হ্যাঁ, মূল আলোচনায় একটা জায়গা আমরা বারবার ছুঁয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই সম্পর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মন্তব্য কি। আমি কিন্তু যেটুকু তাদের যে যারা একটু বিদ্যান নেতা আছেন বা যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের সঙ্গে যেটুকু আলোচনা করেছি বা তাদের পত্রপত্রিকায় দেখেছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু এই ধরনের কোনো কথা কখনো বলেনি। এটা একেবারেই উত্তরপ্রদেশ এবং আসাম সরকারের একটা মতামত। শেষ করতে হবে, আমার হাতে সময় একদম নেই। জনতার দরবারে আর সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে যখন কথা হচ্ছে, শেষে একটাই কথা বলা যায়, জনগণের ভালো হোক, যে সিদ্ধান্তই নেওয়া হোক। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা, সোম থেকে শনি রাত 8টায়।